পরীক্ষা আছে? কোন আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের যেটা পড়া ছিল শিলা। পড়া দিন আচ্ছা, কতগুলো জিনিস না তোমরা জানো, কিন্তু জেনেও অজানার মতো ব্যাপার। এইটাই আমরা বললাম, জানি কিন্তু জানি না। এটা দিলে নাম্বার, এটা দিলে নাম্বার দিতে জানে কিন্তু জানে। দেখবে যে যদি খেয়াল করে থাকো তাহলে এটা দেখবে যে ওই বাড়িতে আনাজের খোসা হয় না, সেগুলো যে জায়গায় ফেলে দেয় কয়েক মাসের মধ্যে জল টল পড়লেই পচে যায়। সেখানে যদি মরা ইঁদুর ফেলে দেওয়া হয় সেটাও পচে যায়, তাই তো? আর গরুর গোবর ফেললেও সে পচায় আর একটু পচে যায় আর কি, শুকিয়ে একটু যা কিছু হয়ে যায়, কিন্তু সেরকম থাকে না, তাই না? তার মানে প্রথম জিনিস, যদি মাটির নিচে কোনো জিনিস চাপা পড়ে সে জিনিস যদি ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা নষ্ট না হয় তবেই সেটা ফসিল হবে। ফার্স্ট কন্ডিশন কি বুঝতে পারলাম? প্রথম বিষয়টা কি, যে মাটির তলায় চাপা পড়লেই কিন্তু হবে না, মাটির তলায় চাপা পড়ে সেটা যদি সংরক্ষিত হয় তবে সেটা কিসে পরিণত হবে? ফসিল বা জীবাশ্মতে পরিণত হবে। তাহলে আমরা একটা নদীতে থাকা মাছের গল্প পড়বো। নদীতে একটা মাছ ছিল, মানে অনেক মাছ ছিল, তো আমাদের একটা মাছ হয়েছে, সে মাছটা মরে যায়। মরে যাওয়ার পর সেই মাছটার দেহ কোথায় পড়ে? না না, মাটির নিচে, এই আমাদের মাছ। হয়েছে? তাহলে এখন হচ্ছে কি, ওই হলো একটা, তাহলে একটা মাছ মাটির তলায় মনে করো চাপা পড়ে গেল, হয়েছে? এখন চাপা পড়ে যাওয়ার পরে এই মাছটা সবার প্রথমে যে অংশটা থাকবে না সেটা কি? উপরের চামড়া এবং আঁশ। চামড়া আঁশ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। চামড়া আঁশ নষ্ট হয়ে যাওয়ার পর তার গায়ে যে মাংস লেগে থাকে সেগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। থাকবে কি? শুধুমাত্র হাড়গোড়গুলো থাকবে। এখন এই অংশটা যদি সংরক্ষিত হয়ে যায় তাহলে যে অংশটায় আঁশ ছিল বা লেজ ছিল, লেজের যে পাখনা ছিল, সেগুলো ছাপ মাটিতে বসে থাকবে কি থাকবে না? থাকবে। এরপরে মাছের যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি হাড়। কি থাকবে? হাড় থাকবে, মানে মাছের কাঁটাকুটো যেগুলো আছে সেগুলো থেকে যাবে। বোঝানোর জন্য বলছি, চোখ তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা বললাম হয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই হলো একটা এরকম। তাহলে বিষয়টা হচ্ছে কি, মাটির নিচে চাপে আর তাপে এই হাড়গোড়গুলো কি হয়ে যাবে? কিসে পরিণত হবে? কয়লায় রূপান্তরিত হবে। কিসে পরিণত হয়ে যাবে? কয়লায় রূপান্তরিত হয়ে যাবে। এই ঘটনাকে আমরা কি বলবো? জীবাশ্ম বা ফসিল তৈরির বিভিন্ন ধাপ। তাহলে জীবাশ্ম বা ফসিল তৈরির প্রথম ধাপ কি? জীবাশ্ম বা ফসিল তৈরির প্রথম ধাপ হচ্ছে জলের তলদেশে কোনো একটা জীবের দেহ থিতিয়ে পড়া, ফার্স্ট, প্রথম। 2 নাম্বার, তার উপরে মাটি চাপা পড়ে যাওয়া। 3 নাম্বার, মাছের দেহ আস্তে আস্তে পচে গলে যাবে। 4 নাম্বার, অবশিষ্ট যে অংশটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে সংরক্ষিত।
পলির নিচে মাটি জমাট বাঁধার সঙ্গে সঙ্গে সেটাও জমাট বেঁধে যাবে এবং ধীরে ধীরে মাটির গভীরে যেতে থাকবে। যত গভীরে যাবে তত দুটো জিনিস বাড়বে, একটা চাপ, একটা তাপ। চাপে তাপে সেটা কিসে কোটি কোটি বছর ধরে কিসে পরিণত হয়ে যাবে? ফসিল বা জ্বালানিতে পরিণত হয়ে যাবে। হয়ে গেল? আচ্ছা, জীবাশ্মতে পরিণত হয়ে যাবে। তাহলে সবার প্রথম না না, আমি এখানে ছবিটা পরের ধাপটা উপরে দেখিয়েছি। আমি কি বলেছি উপরে চলে যাবে? হ্যাঁ, বোঝে না ছেলে পেলে। আচ্ছা, এবার চলে আসবো যে জীবাশ্ম তাহলে কাকে বলে। জীবাশ্ম কাকে বলে? বিভিন্ন কারণে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর দেহ কোটি কোটি বছর ধরে নানা ধরনের পরিবর্তন ঘটে একসময় পাথরে পরিণত হয়। এই ঘটনাকে কি বলা হয়? ফসিল। হয়ে গেল? আচ্ছা, এবার চলেছি জ্বালানি। জ্বালানি যতদিন না আমাদের দেশে কয়লা আবিষ্কার করা হয় ততদিন আমাদের দেশের লোকজন যেটা দিয়ে রান্না বান্না করতো সেটা হচ্ছে গরুর ঘুটে, গরুর গোবর দিয়ালে, আমার বোর্ডে মারবো না, যাই হোক, দিয়ালে থপাস করে মারলে শুকিয়ে যেত। তারপরে সেটা কি করা হতো? উনুনের মধ্যে দিয়ে হইতো না। আচ্ছা, তাহলে আগেকার দিনে কি দিয়ে রান্না করা হতো? শুকনো পাতা, গোবর, কাঠ, খুব কম এখন, তাই তো রান্না করা হতো। কি কি? শুকনো পাতা। তাহলে সেগুলো এক ধরনের জ্বালানি। আর আজকের দিনে জ্বালানি কি হয়ে গেছে? গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, গোবর গ্যাস, মাস্টার মশাই, সবই আজকের দিনের জ্বালানি, তাই না? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসি যে জ্বালানি না তিন ধরনের হয়। কেমন? দেখবো যে কিছু কিছু জ্বালানি কঠিন, যেগুলোকে লোককে ছুঁড়ে মারলে তার মাথা ফেটে যাবে। যেমন কোনো কাঠ, কয়লা। তাহলে কাঠ, কয়লা কেমন জ্বালানি? কঠিন জ্বালানি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে তরল, যেগুলো লোকের গায়ে ছুঁড়ে মারলে লোক ভিজে যাবে। তাহলে তরল জ্বালানি কি হবে? কেরোসিন, গোবর ছুঁড়ে মারবে, কি অশান্তি। আচ্ছা, কেরোসিন হবে, তারপরে বলো পেট্রোল, ডিজেল। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে কি বলতো? গ্যাসীয় জ্বালানি। কেমন? গোবর গ্যাস। আচ্ছা, গোবর গ্যাসটাই সিএনজি গ্যাস, গোবরটাই সিএনজি। আর কি হবে? এলপিজি, এলজি না। তাহলে এটা হচ্ছে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এটা হচ্ছে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। হয়ে গেছে? এলজি গ্যাস না? আচ্ছা, এইবার এই জ্বালানিগুলোর মধ্যে দেখো অনেকগুলো আমরা প্রকৃতি থেকে সরাসরি পাই। যেমন দেখো কাঠ। আচ্ছা, এখানে যদি আমি লিখতাম শুকনো পাতা তাও তো হতো। শুকনো পাতা, এগুলো এগুলো আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই। দেখো গোবর গ্যাস, হ্যাঁ, না না, ব্যাপারটা হচ্ছে আসি, গোবর গ্যাসটা প্রকৃতি থেকেই পাওয়া যায়, কিন্তু প্রকৃতি থেকে একত্রিত না করলে তো আমি ইউজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। ব্যবহার করার জন্য কুয়ো করে বানাতে হয়, সেটা আলাদা বিষয়। যাই হোক, তাহলে কি পেলাম? কাঠ, শুকনো পাতা, গোবর গ্যাস, এগুলো প্রকৃতি থেকে সরাসরি পেয়ে যাই। ও, মাথা বাড়াতেই হবে। কি কি? না, প্লাস্টিক না। এই প্রশ্ন পরে, এই প্রশ্ন পরে করবো। দিয়েছি দিয়েছি। তুমি সাবস্ক্রাইব করে রেখো, দেখবো নোটিফিকেশন ঢুকবে। বলি না, তো বললাম তুমি চাইছো বলে। এই শোনো, 2 দিন আগে 14 তারিখ না 17 তারিখ বা 16 তারিখ। আচ্ছা শোনো, ঘন্টা পরে হবে। এই যে ঘন্টাগুলো দেখো, বিষয়টা হচ্ছে যে কঠিন জ্বালানির মধ্যে যেগুলো কাঠ, শুকনো পাতা, সিএনজি, এগুলো প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়। চুপ চুপ, পরে পরে পরে। এগুলোকে বলে প্রাকৃতিক, কি বলে এগুলোকে? প্রাকৃতিক জ্বালানি। কিন্তু কয়লা, কাঠ কয়লার কথা আমি বলিনি, কয়লা যেটা মাটির তলা থেকে পাওয়া যায়। কেরোসিন, পেট্রোল, ডিজেল। আচ্ছা বলো তো, এই তেলগুলো কি থেকে পাওয়া যায়? পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়াম থেকে এই যে 3টে আমি তেল পেলাম, তাই পেট্রোলিয়াম। এই যে কয়লা,
এগুলো কি একদিনে তৈরি হয়েছে? এগুলো তৈরি হতে কোটি কোটি বছর হয়েছে। দেখো কয়লা আলাদাভাবে তৈরি হয়েছে, আমি ওই জন্য বললাম যে কাঠ কয়লার না, বুঝেছে? তাহলে আমরা দুটো দুটো ছবি দেখবো, দুটো ছবি। দেখো প্রথম ছবি হচ্ছে একটা মাটি, মাটি আছে, এখানে মনে করো বিরাট বড় জঙ্গল ছিল, বিরাট বড় হ্যাঁ ঠিক, ভূমিকম্পের জন্য বড় বড় গাছপালাগুলো। আচ্ছা শুনে নাও, আজ থেকে কয়েক লক্ষ বছর আগে হয়েছে, যখন, বলুন স্যার কি সাহায্য করতে পারি? দু পিস এসছে, আরেক পিস আসেনি। এই তো, এই তো, আমি কি করে বুঝবো এবার? ওদের আজকে না, ওদের কালকে, কাল দুপুরে, কাল দুপুর 2:30টার সময়। তুই বলবি তো রিতম গড়াই, কি অশান্তি। কাজকর্ম ঠিকঠাক চলছে তো? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এই রিতম, যাই হোক কি করে বুঝবো। না না, ও হচ্ছে ওর ভাগ্নিকে খুঁজছে, ওর ভাগ্নে রিতম, ওর বাড়িটা ভাগ্নে আছে রিতম বলে, না না ভাগ্নে না, চলো তোমার দিদি বেঁচে পড়ে। এই শোনো, তাহলে কি বললাম, মনে করো আগেকার দিনে দেখবা যে তখন তো মানুষ হয়তো ছিল, বন মানুষ ছিল, সেই সময় মানুষ গাছের উপরেই থাকতো, মানে আজকের দিনে হনুমানদের মতো এবি ছিল। তাহলে সেই সময় মানুষ, আর এই তোমরা না মুখে কথা বলবো না, কোশ্চেন করবো না, নো কোশ্চেন নো কথা। তাহলে তখন গাছগুলোকে কেউ কাটতো, তাহলে একটা গাছ প্রচুর বড় হতো, মানে আজকের দিনে যা দেখছো তার থেকে 100 গুণ বেশি বড় হতো, বুঝতে পেরেছো? অত বড় বড় গাছ হতো আজকের দিনে, যা তার 100 গুণ বড়। 3 জন 10 জন মিলেও ধরতে পারবে না, এত বড় গাছ। মানে কয়েক লক্ষ বছর ধরে একটা গাছ তৈরি হচ্ছে, তুমি বুঝতে পারছো কত বড় হবে? মনে করো আমার বাড়ি এই যে ঘরের সাইজে মনে করো গুড়ি শুধু গাছে। কে? ওই ছাগলটা না আমাদের বাড়িতে অনেকদিন আসছে, কদিন পরে ছাগলটা আর বেরোবে না, আমাদের বাড়িতে পিকনিক হয়ে যাবে, প্ল্যানিং এই আছে ছেলেমেলে, সুযোগ পেলেই হয় ঠিক ধরে নিয়ে। তুমি কিছু শুনোনি, একদম শুনোনি কিছু। কি জানি কাদের সাথে চাই না। এই শোনো, তাহলে এখন এই যে 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 এই যে, তাহলে অত বড় গাছ মনে করো বিরাট বড় ভূমিকম্পতে মাটির অনেক গভীরে ঢুকে গেল, তাহলে এরপরে মাটির উপরে মাটি চাপা পড়ে গেল, তাহলে যত দিন যাচ্ছে ও কি হচ্ছে, মাটির তলায় আরো গভীরে যাচ্ছে, গভীরে যাচ্ছে, গভীরে যেতে যেতে কি হবে, নিচের তাপ আর চাপে কিসে পরিণত হবে, সেই গাছগুলো কয়লায় পরিণত হবে। তাহলে এইভাবে কিসে তৈরি হলো, কাঠ কয়লা মাটির নিচে তৈরি হয়ে গেল। কিন্তু অন্যদিকে সমুদ্রের কথায় আসি, তোমরা হয়তো জানো অথবা জানো না, সমুদ্রের গভীরে একটা প্লেট থাকে, সমুদ্রের গভীরে প্লেট থাকে, ওগুলোকে বলে পাললিক শিলাস্তর, হয়ে গেল। ওই প্লেটের উপরে সমুদ্রের জল থাকে। আজ থেকে আসবো, আমি ভাত খাই। আচ্ছা, আজ থেকে কয়েক লক্ষ বছর আগে আজকে সমুদ্রে যত সাইজের বড় মাছ পাওয়া যায় তার থেকে কয়েকশো গুণ বড় সাইজের মাছ পাওয়া যেত, এমনকি কয়েকশো বড় সাইজের মাছ বা প্রচুর লক্ষ লক্ষ প্রজাতি, ওই সেই ভূমিকম্প হয়েছিল, ডাইনোসর মরে গেছিল সেই সময়, বা অনেক আগে ডাইনোসরও ছিল, অনেক বড় সাইজের ডাইনোসরও সমুদ্রে ছিল, তারা কি হলো, ওই ভূমিকম্পে সমুদ্রে ডাইনোসর থাকতো তো, জলচর ডাইনোসর হতো না, তাই সেই সময় কি হলো, জলচর ডাইনোসর জলে থাকতো, যখন ডাইনোসর পৃথিবীতে থাকতো, এটা তো বিশ্বাস করো যে পৃথিবীতে ডাইনোসর ছিল না, ছিল না, ছিল। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে সেই সময় বড় ভূমিকম্পের ফলে ডাইনোসর হতে পারে, অথবা আরো অনেক বড় বড় সাইজের মাছ কি হলো, অথবা অথবা প্রচুর মাছ ধীরে ধীরে মরতেও তো পারে, পারে না মরতে? তাহলে লক্ষ লক্ষ বছর ধরে মাছ মারাও গেছে, সেই মাছগুলো জমেছে কোথায়, সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশে মনে করো এক গাদা মাছ জমে গেল, প্রচুর মাছ জমে গেল। এবার সবসময় ছবি আঁকা সম্ভব না, তাহলে এখন উপরের যে মাটির চাপ, এবার উপরে তো সবসময় বালি পড়ছে নাকি,
তাহলে বালি পড়তে পড়তে এগুলো আরো গভীরে যাচ্ছে। তাহলে এই গভীরে যেতে 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 একসময় মাছগুলো কিসে পরিণত হলো? তেলে। কিসে পরিণত হলো? তেলে পরিণত হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? পেট্রোলিয়াম। কি বলবো এটাকে? পেট্রোলিয়াম। কি? মাছ থেকে তেল হয়ে যায়, ওটা উদ্ভিদ থেকে কয়লা হয়। এবার ভালো করে দেখবো যে আমরা এই পাললিক শিলাস্তর আর এই যে পেট্রোলিয়ামের মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখেছি না? এখানে কি থাকে? এখানে গ্যাস থাকে। এখানে কি থাকে? গ্যাস। এখানে থাকে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কি থাকে? প্রাকৃতিক গ্যাস। আর এর নিচে এই তরল পদার্থকে কি বলবো? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। আর এদিকে এটাকে বলবো আমরা কয়লা। বোঝা গেল? আচ্ছা, এখন না নো সব নো। এবার দেখো তাহলে জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়েছে বুঝতে পারলাম। এবার বিষয়টা বুঝে গেছো, বইয়ের ভাষা দিয়ে ভালো করে মুখস্থ করে নেবা। এবার জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের ব্যবহারে চলে আসি। দেখো আজকের দিনে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে জীবাশ্ম জ্বালানি একটা ইউজ হয়, তার নাম হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার সাহায্যে সকালবেলার থেকে রাত্রিবেলা পর্যন্ত সব রান্না বান্না হয় গ্যাসে লেখা থাকে এলপিজি। 2 নম্বর হচ্ছে কিছুদিন আগে যখন এলপিজি আসেনি তখন বাড়িতে বাড়িতে গুল ব্যবহার হতো। কালো কালো কয়লা থেকে তৈরি করা হতো গুল। এখনো হয়। তোমাদের বাড়িতে রান্না হয় গুল দিয়ে? গুল দিয়ে না, এখনো বানায় না, আগে বানাতো। এখনো বানায়। তা ওই যে গুলগুলো কি দিয়ে তৈরি ছিল? কয়লা দিয়ে, শুধু মাটি না ওরা। আচ্ছা, বাড়িতে বানানোর সময় মাটি দেওয়া হতো, কিন্তু যখন ওটা ফ্যাক্টরি থেকে কিনে আনা হতো সেটা কিন্তু মাটি দেওয়া হতো না, সেটা কিন্তু কয়লা দিয়েই হতো। হয়ে গেছে কথা না, চুপ চুপ অত কথা না, হয়ে গেল। আচ্ছা, এরপরে তারপরে আমরা এখন কি ইউজ করছি? এলপিজি ইউজ করছি। আচ্ছা, সব থেকে বেশি কয়লা আমাদের দেশে ব্যবহৃত হয় কোথায়? ট্রেন কয়লায় চলে। হ্যাঁ, ও কিন্তু ভালো কথা বলেছে যে কয়লা সব থেকে বেশি আমাদের দেশে ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। কোথায় ব্যবহৃত হয়? এখনো হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। হবে বাবা, অনেক টাইম আছে, 9টা বাজে, সবে 9টা 10। তার মানে কতগুলো ছেড়ে দেবো। আচ্ছা, এবার হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার বুঝতে পারলাম। আচ্ছা, আজকের দিনে মোটরসাইকেল, লরি, বাস, লম্ফ। আচ্ছা, লম্ফ এখন কেউ জ্বালায় না, না সব এখন চার্জার ল্যাম্প চালায়। আচ্ছা, হেরিকেন কেরোসিনে। আচ্ছা ঠিক আছে, এই বলো তো রিতম, তাপবিদ্যুৎ কেন্দ্রে পেট্রোল, ডিজেল না কেরোসিন ব্যবহার করা হয়? হ্যাঁ, কোনটা করা হয় তাহলে? তুমি শোনো নি, এদিকে চেপে বসো। তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের দেশে কয়লা ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রচুর পরিমাণে কয়লা। তোমার কি ঘুম পাচ্ছে? ঠিক আছে তাহলে। আচ্ছা, এবার চলে যাচ্ছি। আচ্ছা, খনিজ তেল বা পেট্রোলিয়াম, কারণ না। আচ্ছা, পেট্রোলিয়াম কি বলতো? পেট্রোলিয়াম মাটির তলায় থাকে। পেট্রোলিয়াম থেকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদি আলাদা করা হয়, সঙ্গে এলপিজিও আলাদা করা হয়। আচ্ছা, ইউটিউব আছে বাড়িতে? ইউটিউব, মোবাইল ফোন আছে না? একটুখানি কচি করে সার্চ করে নেবা। আমি বলছি তোমরা সার্চ করবা হচ্ছে যে বাংলা ভাষায় সমুদ্র থেকে কিভাবে পেট্রোলিয়াম তোলা হয়, উত্তোলন করা হয়, লিখতে পারো তোলা হয় বাংলা ভাষায়। দেখবা যে সুন্দর ভিডিও চলে আসবে, দেখবা ভালো করে বুঝতে পারবা। আমি বললে অতটা বুঝতে পারবো না। না না না, লিখবা তাহলে, লিখতে পারো তো। আচ্ছা আচ্ছা, এবার চলে আসবে হচ্ছে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কেন? কারণ আমি বলছি, দেখো আমি ওখানে তুমি দেখবা ভিডিও, সমুদ্রের তলে কি করে পাইপ গেল, কি করে খুললো, ওটা বুঝবা। আমি বললে আর কি হলো। আচ্ছা শোনো, পেট্রোলিয়াম শোধন করা কেন প্রয়োজন? না,
হ্যাঁ, পেট্রোলিয়ামের মধ্যে মাটি, কাদা, বালি, জল সব মিশে থাকে। আচ্ছা, তোমার কোশ্চেনটার উত্তর বলি। তুমি গুগল ম্যাপ দেখেছো তো? দেখেছো দিগনগরে চাপ মেরেছো হচ্ছে, তাহলে দিগনগরের ছবি দেখবো না লন্ডনের ছবি দেখবো? দিগনগরের। আমাদের টপিক মনে করো দিগনগরে আছে, আর তুমি সেই গঙ্গায় চলে গেছো। আচ্ছা, এরম বললে হবে না। আচ্ছা, এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর মধ্যে সাধারণত দু ধরনের গ্যাস থাকে, একটা হচ্ছে প্রোপেন, একটা হচ্ছে বিউটেন। একটা প্রোপেন, একটা হচ্ছে বিউটেন, হয়ে গেল। কিন্তু সিএনজি, শুনবা, কিন্তু সিএনজির মধ্যে কি গ্যাস থাকে বলতো? সবচেয়ে বেশি পরিমাণে মিথেন থাকে। সিএনজির মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি থাকে? মিথেন থাকে। কলকাতার দিকে গেলে, কলকাতার বড় বড় রাস্তায় দেখবেন নীল কালারের, পিছনে বড় বড় করে সবুজ কালারের গোল্লা গোল্লা বানানো বাস চলছে। সেই বাসগুলোকে, বাসের উপরে পরিষ্কার লেখা থাকে ইলেকট্রিক বাস, অথবা লেখা থাকে বড় করে সিএনজি লেখা থাকে। মানে ওই বাসটা চলছে কিসে? সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা মিথেন। না না, ওরা ওই গ্যাসের প্ল্যান্ট আছে। প্ল্যান্ট মানে কারখানা আছে, সেখানে গোবর টোবর দিয়ে ওই গ্যাস তৈরি করা দিয়ে সিলিন্ডারে ভরা হয়। সেই সিলিন্ডার বাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মানে অ্যাটাচ করে দেওয়া হয়, তারপরে সেই বাস চলতে পারে। আচ্ছা, সেই বাসের ভাড়া খুব কম, 1-1.5 টাকা করে। 1 টাকা করে বোধ হয়। না, বাস বাসের মধ্যেই চলবে। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট কথা বলি, তোমরা হয়তো জিনিসটা জানো না। স্কুটি দেখেছো? স্কুটি আজকের দিনে সবাই বলছে না ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটি। স্কুটি সবার প্রথমে ইলেকট্রিকই তৈরি হয়েছিল। সবার প্রথমে স্কুটি ছিল ইলেকট্রিক। তখন একদম সরু, হ্যাঁ অ্যাক্টিভা বোধহয়, একদম সরু ছিল, আমার থায়ের মতো বা টুলের মতো সরু ছিল, একটু লম্বা ছিল, সুসুর করে চলে যেত। কিন্তু তারপরে বাজারে ইচ্ছা হলো মানুষের, না আমার আরো স্পিডে চলা স্কুটি দরকার, তখন তেলের স্কুটি এলো, হয়েছে। আজকে আবার দেখো এখনকার ব্যাটারি স্কুটি চলে এসেছে, যেগুলো খুব স্পিডে চলে, মানে কি টেকনোলজি উন্নত দিন দিনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আজকের পড়াটা আজকে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তবে কতগুলো জিনিস একটুখানি জিজ্ঞাসা করি, দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে বলো তো অরিত্র, প্রাকৃতিক গ্যাসের, ভালো করে বুঝবা বলছি, প্রাকৃতিক গ্যাসের সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? মিথেন থাকে। আচ্ছা, আর না না, মিথেন ওটা বায়ুমণ্ডলে। আচ্ছা, সায়ন বলবা, হয়েছে? শরীর খারাপ নেই তো তোমার? সব সুস্থ তো? ঠিক আছে। তাহলে কথা হচ্ছে যে খনিজ যে গ্যাস, খনি থেকে যে গ্যাস উত্তোলন করা হয়, সেই গ্যাসের মধ্যে সব থেকে বেশি কোন দুটি গ্যাস পাওয়া যায় তার মধ্যে? কে পারবে? প্রোপেন আর বিউটেন। ঠিক আছে। আচ্ছা, এখানে না, দেখো বিষয়টা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস বলে গোবর গ্যাস বলেছে। আচ্ছা, এখানে তোমার দাও একটুখানি দাঁড়ো, এখানে তোমাদের বইতে কি বলেছে একটু দেখে নি, দাঁড়ো। আচ্ছা ঠিক আছে, শোনো, প্রাকৃতিক গ্যাস মানে তোমরা সিএনজি বুঝবে, আমি ওখানে তাহলে ভুল লিখে দিয়েছি। আমি ওখানে কি লিখেছি? ভুল। ওটা প্রাকৃতিক গ্যাস হবে না, তাহলে ক্লিয়ার? খনিজ গ্যাস ওটা। ওটা কি গ্যাস? খনিজ গ্যাস। আর প্রাকৃতিক গ্যাস মানে তাহলে সিএনজি। প্রাকৃতিক গ্যাস মানে সিএনজি, সিএনজি। তাহলে আমাদের চ্যাপ্টার বোধহয় আজকে, আগামী ক্লাস আজকে শেষ, পরের দিন পড়া নেবো। টেক্সট বইয়ে কেউ দেখাবে না, তাহলে শিক্ষক বই চলে আসি। থাক। আচ্ছা, শিক্ষক বইতে দাগাও 109। এই সায়ন, আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? সঠিকভাবে শোনা যাচ্ছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ঠিক আছে।
আসলে চিল্লিয়ে চিল্লিয়ে না আমার গলা শেষ। এক, দুই, এক জীবাশ্ম বা ফসিল কাকে বলে? দুই, জ্বালানি কাকে বলে? তিন, বিভিন্ন প্রকার জ্বালানি। পাঁচ, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? আট, কয়লা কিভাবে তৈরি হয়েছে? নয়, খনিজ প্রাকৃতিক গ্যাস কাকে বলে? কাকে বলে? 12, পেট্রোলিয়াম শোধন করা কি বলতে কি বোঝো? 13, পেট্রোলিয়াম শোধন করা প্রয়োজনীয় কেন? 14, পেট্রোলিয়ামের ব্যবহার। 15, এলপিজি কি? 16, সিএনজি কি? 17, এলপিজি আর সিএনজির পার্থক্য। না না, ছক দেয়নি, এরা সম্পূর্ণ। তাহলে এই শোনো, এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, এই দুটো কিন্তু ফুল ফর্ম তোমাদের আমি পরের দিন লিখতে দেবো। তোমাদের যদি শিক্ষক বই না থাকে তাহলে টেক্সট বই থেকে পড়ে নেবা। ঠিক আছে, বাংলাতে লিখবো। ইংরেজিতে ভুল হয়ে গেলে নাম্বার কেটে যাবে। না না না, ওগুলো রিভিশনের সময়। আচ্ছা, তোমাদের খাতা আমি বলেছি একটা চ্যাপ্টার শেষ হলে দেবো। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে আগামী ক্লাসে, তারপরের ক্লাসে তোমাদের খাতা দেখানো হবে। আচ্ছা, অঙ্ক বই বার করো সবাই। অঙ্ক বইয়ে আমাদের কোষে দেখি 8 নাম্বার অধ্যায় শেষ হয়ে গেছে, তাই না? তাহলে 8 নাম্বার অধ্যায়ের আজকে পরীক্ষা ছিল 104 পেজ আর 105 পেজ। যারা যারা বাইরে টাইরে যাবা একবার ঘুরে আসতে পারো। কই থেকে দেবো? আচ্ছা, সবাইকে আমি এক পিস অঙ্কই করতে দেবো অবশ্য। টেক্সট বই বার করো সবাই অঙ্কের। আচ্ছা, লিখে দিচ্ছি তো, যাও। না 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 না, ও যাবে। রুদ্র যাও, ওর পরে তুমি যাবো। আচ্ছা, ও পরীক্ষা নেবো তো। হ্যাঁ, কে কে যাবা? যাও, বই বার করো। বই দেখানো আছে? বই কি দেখানো আছে? মুটকিটা দাও, দাও। সায়নদের খাতা দেখিয়েছে? হয় তাহলে আজকে অথবা কালের মধ্যে দেখাও, নাহলে তো দেখিয়ে দেবে না। তুমি এর মধ্যে স্কুল যাওনি? চুপ। তুমি দেখেছো কত পেয়েছো? পরিবেশে 15 পেয়েছো, অঙ্ক 15 পেয়েছো, ঠিক আছে। সেকেন্ড পরীক্ষায় কিন্তু একটু অসুবিধা হবে, মানে দেখবো যে এই 1 নাম্বার হাফ নাম্বারের জন্য পার্থক্য হয়ে যাচ্ছে অনেক। না,
এই বাচ্চা ছেলেদের আমার বাইরে ছেলেগুলো বলে লাঠি দিয়ে আমার ওরা বেস্ট দিতে মুখি ঝুলছে এই বসো 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 সবাই অঙ্ক বইটা বার করো। আমার আইটা আমার ব্যাগ কেন 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 না যেটা পড়া দেওয়া ছিল। সুজয় প্র্যাকটিস করেছো তো? প্র্যাকটিস করেছো তো? ভালো করে তো? ভালো করে প্র্যাকটিস করেছো তো? ওগুলো থেকেই কোশ্চেন দেবো। কোশ্চেন থেকে 8। নিশানের চুল আসছে কে দিয়েছে? চলো চুল আসছে। এই নিশান মেয়েগুলোকে ডাকো তো। অঙ্ক বই বার করো, লেখো। না না আমি পেজ দেবো। এই আয়ুষী এখন না, এখন না বলেছি কিন্তু সবাইকে। চার নাম্বার প্রশ্নটা করে দেখাবা। 3 মার্ক 6 মিনিট টাইম। এই তোমরা একটু চেপে চেপে বসো না। চপ 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 চপ। এই শুরু করো না। হ্যাঁ দেখো 2 মার্কের প্রশ্ন 3 মার্কে দিয়ে 2 মিনিট বেশি দিয়েছি। এক্সিলেন্ট, ধন্যবাদ। 9:22 বাজে 28-91। বলো। অবশ্যই লিখে লিখে দেখো যেভাবে করেছি সেভাবে করবো। আমি এর থেকে বেশি এই সময় বলতে পারবো না। কি না সম্পূর্ণ একটু চেপে বসো না।
একটা বলতে পারে। যা কিছু লিখতে হবে তো, যা মিনিংফুল হয়ে গেছে তো। কিছু লিখতেই হবে। কথা বলে দাও। হাই কোয়ালা বলে তুমি। আমাদের ৫ ৭ ১০ ৫ বড় অঙ্কটা সহজই হচ্ছে তো। এত শূন্য নিয়ে আবার বাড়ি যাওয়া দিয়ে বাবাকে দিয়ে শেষ করাবো। তুমি বলেছো মাঝনা ডালের নাম্বার কত দিব? বোকাদের কথায় কান দিতে নেই। তুমি এত বোকা কেন? কি অবস্থা? ও এক লাইনও লিখেনি না, দিয়ে বকছে ফালতু। ভাবছি কি বলবো তাই বলবো। কতরি কর আশা কথা মিনিট আর কত? 3 মিনিট। হ্যাঁ 3 3 মিনিট। দেখবো দেখবো যে কোথায় কোথায় দিয়ে নাম্বার কেটে যাচ্ছে। হয়েছে? পুরো 21টা লেগেছে। আমরা 21টা দাঁড়া এবার দাদা আমরা নিচে নিচে পরিষ্কার ভাবে করেছি। তুমি এবার যদি না বুঝতে পারো আমার আর কিছু বলার নেই। শুধু ইকুয়েশনটা বলছে। নিচে নিচে চুপ কর না। দাদা আমি পুরো নিচে নিচে পড়েছি। না আমি তো হবে না। বল না। বলো না। আরেকটা হবে না। লাস্ট টাইম কমিটি দাঁড়া লাস্ট
সময় শেষ জমা করো। এই ওসব একদম নাই বুঝবো বোর্ড সময় দিয়ে দিচ্ছ কেন এই জমা করো জমা করো জমা করো এই জমা করো অবশ্যই অবশ্যই সব লিখে আমি আমায় কিছু বলে দে আমি সব লিখেছি ভালো করে না হাত আছে রাখতা তোর কথা বল আমি তো জানি না ওই করতে না কত আমার নিশানে নাম্বার দেবে দেবে না শূন্যতা একটা নাম্বার দেবে স্টেপের বদলে একটা স্টেপ করলে কত নম্বর স্টেপ মেম আমি জানি না অঙ্ক কি আছে দেখছি আচ্ছা সায়ন কুমারের খাতা দেখা হচ্ছে দশমিক না দিলে কি না নিজের জায়গা থেকে চলে এসেছে না যাই না দিই বলতে নিজের জায়গা থেকে চলে এসেছে দশমিক না দিলে তো আমাকে বলতে আমি কে দিতে আমি তো বলতে আর কাজে হবে না তিন পেয়েছি তে ভালো আর কে উত্তর লিখে দে কত ভালো দুই দিয়েছে সবাই চিনে তিনশো আমি তো সবাই যে 8.300 সবাই দেখছিস তো হ্যাঁ 8.306 বেরিয়েছে তাও কত বেরিয়েছে ভালো জানে কেটে গেল আরে কেটে গেল 3.3 কেটে গেল 3 নাম্বার আমারটা ভালো 4 নাম্বার খালিটা শুনে মা বলছি আমারটা ভুলো না পাবে গেল খালিটা না চুপ বলে না ওর কাছে বলে আরে ইউ বাবা চুপ কর বলবি না বলে না বলবি না করতে না বলবি কিন্তু অথর দিয়ে তো লেখা না দেখো আমার বলা দরকার আমি ওকে বলে দিলাম তুমি যদি না মানতে চাও তাহলে মেনো না স্কুলে তো আমাদের অথর দিয়ে ওই স্কুলে বল শেখাক না বলছিলাম না স্কুলে তো নাম্বার দেবে না কে বলেছে তো দিন আমি নাম্বার দেব না তো শুধু এই লিখতে হবে স্কুলে স্কুলে যা ইচ্ছে তাই করব তো সায়েন্সটা দেখুন স্কুলের ওপরে যে এটা 52 লিখেছে তার তো শুধু 52 আগেই শুনলো আমরা তো খাতে আমার ছিল আমারই সম্পূর্ণ স্যার ক্যালকুলেশন দেখতে চাইলে আমার ফিল পড়ানো না গার্লস স্কুলে পড়ে একটা মেয়ে আছে ক্লাস 8 এ পড়ে নাম্বার দিল না সম্পূর্ণকে এই পরীক্ষাতে পুরো ওটা সম্পূর্ণকে নাম্বার দিল না দেয়নি বলে 4 নাম্বার না 3 নাম্বার ওটা সম্পূর্ণকে নাম্বার দিই 16 নাম্বার আমার সব তো 16 নাম্বারই দেবেন এটা কাট ঘোষ বাবু ছি 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 আইসি নাম্বার না আইসি ও কোশ্চেন এ আইসি দেবনাথ না আইসি বলো আইসি দেখতে
এত মিটার বাসের থেকে 2.25 মিটার বাস বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা মানে গুণ করা, বাদ দেওয়া মানে গুণ করা। বুদ্ধি আসি কি করো? কতবার লিখবা বাকি অংশ বাকি অংশ বাকি অংশ? এটা তো উত্তর লিখেছি, এটা কল্পন দিয়ে, আর এটা তো এখানে আমাকে অঙ্কটা বলতে হবে তো বাকি অংশ এতটা এবার এখান থেকে ভাগ করতে হবে, তারপরে তো তুমি তো এরকম ভাবে তো করেছে আর এত দিলে তো ঠিকই হয় না। শুট মেরেছে উত্তর লিখে নে, এটা উত্তর আমার কোনো দায় করেনি, তুমি অত দিয়ে লিখলে আমরা লিখতাম। মমতা দিকে দিয়ে ফোন করো। হ্যালো হ্যালো নাম্বার দিতে না অনেকগুলোই সুজয় মত আরে দশমিক দেয়নি দুই পেয়ে গেল একটা স্টেপ করেছে না না ওটা সেই দশমিক দেয়নি একটা দিয়েছে দিল অঙ্ক তো ঠিকই করেছে, কষ্ট করেছে, উত্তর দেবো না। তোর লেখানি তাই তোর লেখার টাইম ছিল কি টাইম তোমাদের ছিল, তোমরা খুব অমনোযোগী। না তুমি অমনোযোগী, তুমি টাইম কম দিলে অঙ্ক ক্যালকুলেশন ঠিক আছে কিন্তু স্যার তুমি লিখে লিখে করবে না। দে তো দাও অঙ্কের ক্ষেত্রে এটা হয় না। আমার একটা দে একটা ও বাবা খেলা হলো দশমের বাড়িতে ঘুরে আছে। ওরে দেখো মাত্র 2000 থেকে এত মিটার বাদ দিলে এটা অংশ। দাদা তুমি কি কথা বলবো আমি আচ্ছা কি না এইগুলো আমি একটু ওই জায়গায় যাও আমি সবাই ওই জায়গায় আর এমনিও কোনো মিটারের অংশ মিটারই হয়। আসলে কি করবো? যদি বুঝে না চাও আমি কিছু করে দিবো। বলা তো বলে দিয়েছি, তুমি মানলে মানো নাহলে হিসেব করো। আর তার থেকে বড় কথা হচ্ছে আচ্ছা, এত অংশ করে এটা এত মিটার কি হবে? 4 ভাগে ভাগ করলে হবে 4 ভাগে 4 ভাগ করলে এইটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। বলছে আমার নাম খাওয়া এই দুপুরে তাহলে এক দিতেই হবে না আমি যাবই না থাকবো না আমাকে 3 দিতে হবে না আর তুমি তো কি বল করে চুপ থাকো। যেটা বার করতে চাইছেন কি বার করতে চাইছেন? 4টে ভাগে বার করলে প্রতি ভাগ বাসের দৈর্ঘ্য বার করছি তো, তাহলে বাসের দৈর্ঘ্য বার করছি মানে কি বাসের দৈর্ঘ্যকেই বার করতে হবে। এটা ভাবো তুমি উল্টো করো। তুই মাথা তুই বলেছে কি কংগ্রাচুলেশন সায়ন, সুদীপ্ত কংগ্রাচুলেশন নেই। কারণ সুদীপ্ত 0 পেয়েছে সুদীপ্তের ফোনটা বলে সুদীপ্ত এদিকে আসো। যে এইটা বাই এইটা সমান সমান হবে না। এই সমান সমান দেওয়া নেই মানে মাঝখানে এর আছে না গুণ আছে, গুণ আছে মানে গুণ। এই জন্য বলেছে অঙ্ক সমানের নিচে সমান দেখো। তুমি কথা শুনবো না, পাশাপাশি করতে হবে। এটা তোমাকে ভুল শেখানো হলো, মানে ঠিক ভুল করে ভুলটা ঠিক করে দেওয়া হবে। আইসি বলছি আর আমার খালি এই জিনিসের জন্য জয় আমার নাম নিতে না আমার বলে আমি তুই এখন আমরা থাকবো ওরে আমি না না দিনে দিনে রাখো মনে এত আশা নেই লাগিয়ে রাখো। আমরা ওর বাস করব বিন্দু মাত্র ঠিক হয়ে গেছে। আমাদের সবাই রাখে
স্কুলে যাও। বাড়ি এই শোনো, গরমের ছুটি পড়লে কিন্তু তোমাদের পড়া 8:30 থেকে 10:30 পর্যন্ত হবে। ঠিক আছে নো ঠিক প্রবলেম আছে? নো তুমি 3 নেবে। আমার সেটা সাথে বলবে না, কোনো দিক থেকে ঠিক করে নি, তাহলে 3। আমাকে এক নম্বর দিতে পারতে যাও। আমি তিন নেব দাদা খুব এই শোনো, তোমাদের খাতায় যে তুলে ভরে দিলাম, এটা ভুল বাবাকে দেখাবো না। আমাদের খাতা দিলে না হবে। আগে বাবা কয়েকদিন আগে সাইন করিয়ে আসবো। বিন্দু মাত্র ভুল করে বাধ্য নম্বরে গুণ হয়। ওদিকে করো, মাঝে নিচু করো। এরম করো। আঙুল নিচু করো, মাঝে নিচু করো। হ্যাঁ, এই তো এই তো। দিয়ে আসো, পাঁচটা দুম দুম করো। ওরা শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল। আচ্ছা, ইয়ে কেমন পেলো গো? প্রচন্ড কেমন পেয়েছে গো তোমাদের? আমাকে ইয়ে বিজ্ঞানে কত পেলো?